মাস্তান বলতে যে ছবিটা আমাদের সামনে ভেসে ওঠে, কামু মুখোপাধ্যায় কিন্তু সেরকম মাস্তান নন। আশ্চর্যের বিষয়, একটা মার্ডার তো দূরের কথা, কোনো রকম খারাপ কাজ না করেও তিনিই হয়ে উঠলেন মাস্তান। কিন্তু কিভাবে? এই ধারাবাহিকের প্রথম ভিডিও থেকেই বলে আসছি, কামু মুখোপাধ্যায় পাড়ার মাস্তান থেকে কেমন করে হয়ে উঠলেন সত্যজিৎ রায়ের ভিলেন। একই সঙ্গে একটা অচেনা অজানা লোক, যার প্রাথমিক পরিচয়টা মাস্তান, সেই মানুষটাই কেমন করে সত্যজিৎ রায়ের ইউনিটের এবং গোটা রায় পরিবারের হয়ে উঠলেন সব থেকে করিতকর্মা। তার মাস্তানিটা আসলে কি হিরোইজম নাকি অন্য কিছু? যাই হোক না কেন, সব মিলিয়েই তিনিই হয়ে উঠলেন মন্দার বোস। এই রকম একজন মাস্তান কাম হিরো বাংলা সাহিত্য এবং সিনেমায় আর একটাও নেই। যেসব গুণ তাকে অন্যরকম মস্তান বা অন্যরকম হিরো করে তুলেছিল, তার দুটো গুণ আজকে বলবো। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো কামু মুখোপাধ্যায় মাস্তান হয়েও পাগলের মতো খেতে ভালোবাসতেন কেন, কিভাবে হয়ে উঠলেন বাংলা ছবির 1 নম্বর ভিলেন। প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে আগের ভিডিওর লিঙ্ক দিলাম, কারণ আগের ভিডিওগুলো না দেখলে কিছুতেই কামু মুখোপাধ্যায়কে কোনোভাবেই জানা সম্ভব নয়। শুরু করছি 5 নম্বর পর্ব। অবশ্যই একেবারে মন দিয়ে চুপচাপ বসে শুনতে থাকো। গোপীগাইন বাঘাবাইন ছবির শুটিং। 6 লাখ টাকায় এত বড় ছবির শুটিং করা অত্যন্ত কঠিন। তার মধ্যেই সত্যজিৎ রায় ঠিক করেছেন শুটিং করবেন রাজস্থানে, কারণ যুদ্ধের দৃশ্য দেখাতেই হবে, আর রাজস্থান ছাড়া এমন খোলামেলা মাঠ পাওয়া মুশকিল। তাই ঠিক করলেন উপেন্দ্র কিশোরের গল্পটা একটু বদলে দেবেন। ঘোড়া আর হাতির জায়গায় দেখানো হবে উট। সত্যজিৎ রায়ের প্রস্তাবে রাজি হলেন স্বয়ং জয়সলমীরের রাজা। রাজার ভাই নিজে কথা দিয়েছেন তিনি উটওয়ালা সহ 1000 উট জোগাড় করে দেবেন। সত্যজিৎ রায় জিজ্ঞাসা করেছিলেন ওদের কত টাকা দিতে হবে। দিন দুয়েকের জন্য ধরে রাখুন। তার কথা শুনে রাজার ভাই বললেন, সিনেমায় ওদের দেখানো হবে শুনলেই সবাই চলে আসবে, টাকা দেওয়ার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, খোরাকি দিতে হবে, কিন্তু ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনারা আসুন তো। বম্বের একটা কোম্পানিকে অর্ডার দেওয়া হয়েছে 1000 সেনার পোশাক, টুপি, ঢাল তরোয়াল, সরকি, বল্লম, জুতো ইত্যাদি বানানোর জন্য। টিনু আনন্দ এই ছবির কাজে সত্যজিৎ রায়কে সাহায্য করেছেন। সেদিন টিনু ফোন করে বললেন, মানিকদা, আই থিঙ্ক 4 ট্রাক মাল হয়ে যাবে। 1000 খানেক লোককে নিয়ে কোনো সিন করতে হলে হলিউডে কমপক্ষে 250 থেকে 300 ভাড়া করা লোক রাখা হয়। এখানে অভিনেতা সহ আছেন মাত্র 29 লোক। এই বিষয়টা অত্যন্ত ভাবিয়ে তুলছে সত্যজিৎ রায়কে। ভানু ঘোষ ভরসা দিয়ে বললেন, 500 লোক আমি আর কামু দুজনে মিলেই সামলে নিতে পারবো। এইবারে আসি আসল কথায়। কামু রোজ তপেন চট্টোপাধ্যায় আর রবি ঘোষকে আড়ালে একেবারে তুমুল ধুনে দেন। তোদের মাথায় এতটুকু বুদ্ধি নেই? মিষ্টিটা কুকুরকে দেওয়ার কি ছিল? কাল যদি একটাও মিষ্টি কুকুরকে দিয়েছিস, তাহলে তোদের মাথায় আমি চিবিয়ে খাবো। তপেন বলতে যাচ্ছিল, তুমি জানো না কামুদা, ওই মিষ্টির ভেতরে। তার মুখ চেপে ধরে রবি ঘোষ বললেন, ঠিক আছে, পরের দিন আমরা উঠে গেলে তুমি ওইখানে বসেই খেও। আটার মণ্ডের ওপর হালকা সন্দেশের প্রলেপ দিয়ে তৈরি হয় মিষ্টি। না বুঝে কেউ জোরে কামড় দিলে মিষ্টি খাওয়া তো অনেক পরের ব্যাপার, তার আগে দাঁত পর্যন্ত ভেঙে যেতে পারে। কামু চলে যেতেই তপেনকে ধমক দিয়ে রবি ঘোষ বললেন, তুমি না বড্ড পেট পাতলা। পরদিন কামু স্রেফ কার্ড বলার অপেক্ষায় ছিলেন। সত্যজিৎ রায় কার্ড বলতেই একেবারে হামলে পড়লেন। তপেন আর রবিকে একরকম তুলে দিয়েই বসে পড়লেন খাবারের থালা নিয়ে। উঠে যেতে যেতে তপেন বললেন, মানিকদা কিছু বলুন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কামুর খাওয়া দেখতে দেখতে সত্যজিৎ নিচু কণ্ঠে বললেন, খেতে দে, মিষ্টি ভেবে আটার মণ্ড খেয়ে বুঝুক কেমন লাগে। কামুর মুখের ভাবের কিন্তু কোনো রকম পরিবর্তন হলো না। সবটা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে ও তিনি যখন ফিরে আসছেন, তখন আর থাকতে না পেরে সত্যজিৎ রায় প্রশ্ন করলেন, মিষ্টি কেমন হয়েছিল? রস চাটতে চাটতে কামু বললেন, কারা যে মিষ্টি বানায় একটু বলে দেবেন তো, ভেতরে কোনো রসই ঢোকেনি। এই সব লোককে সামলে রাখা একটা সমস্যা। জয়সলমেরের রাজার গেস্ট হাউস জহর নিবাসে শুটিং টিম নিয়ে উঠলেন সত্যজিৎ। সব মিলিয়ে 35 জন।
এখানে দিন অনেক বড়, তাই কাজ হচ্ছে অনেকটা সময় নিয়ে। তার উপরে আবার কাজের জায়গা থেকে ফিরতে রাত হয়ে যায়। তাছাড়া এতজনের রান্না খাওয়া, কাজেই ইউনিটের লোক দেরিতে ঘুমোবে, এটাই খুব স্বাভাবিক। সত্যজিৎ নিজেও রাতে ফিরে পরের দিনের শুটিং প্ল্যান করেন। এমন পরিবেশে কেউ যদি রোজ কাক ভরে প্রতিটা ঘরের সামনে দাঁড়িয়ে চিৎকার করে, জাগো বাঙালি, তাহলে কার না মেজাজ গরম হয়। সত্যজিৎ রায় কথাটা বলতেই কামু বললেন, খড় কাটার শব্দে আমার তো সারা রাত ঘুমই হয় না। রাজস্থানের মরুভূমিতে খড় কাটবে কে? কামু বললেন, আপনি আসুন আসুন দেখাচ্ছি। কামুর পিছু পিছু তাঁর ঘরে গিয়ে সত্যজিৎ দেখলেন বৃদ্ধ গোবিন্দ চক্রবর্তী খাটের এক পাশে শুয়ে নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন। ভদ্রলোক ছবিতে গুপির বাবার চরিত্রে অভিনয় করছেন। জহর নিবাসের পাথরের দেওয়াল আর উঁচু শেডিংয়ে নাক ডাকার আওয়াজ একেবারে অনুরণিত হয়ে ঠিক গ্রামের দেশের ঘাস কাটার যন্ত্রের মতো আওয়াজ করছে। এমন চরম উপমা সচরাচর কাউকে ব্যবহার করতে শোনেননি সত্যজিৎ। এমনই একটা উপমা কামু দিয়েছিলেন তার বাড়িতে চা খেতে খেতে। চা আর মেরি বিস্কুট সেদিন নিজের হাতেই দিয়েছিলেন বিজয়া রায়। বিস্কুটগুলো যে মিলিয়ে গেছে সেটা বিজয়া কিন্তু খেয়াল করেননি। কামু কামড় দিয়েই বললেন, বৌদি এগুলোতে সাইলেন্সার লাগিয়েছেন বুঝি? এমন উপমা শুনে হঠাৎ হাসতে গিয়ে চা ছলকে পড়ে উঠল সত্যজিৎ রায়ের কাপ থেকে। বিজয়া খানিকটা অসহায় চোখে তাকিয়ে প্রশ্ন করলেন, ও কি বলল? ঠিক একইভাবে আজও হাসলেন সত্যজিৎ। তারপর বললেন, তুমি আমার পাশের ঘরে চলে এসো, ওখানে লাহিড়ী মশাই তো একাই আছেন। জীবনে প্রথমবার বাংলা ছেড়ে এত দূরে এসেছেন রাজকুমার লাহিড়ী। এখানে যে বস্তুটি তার মনে ধরেছে সেটা হলো নাগরা জুতো। জয়পুর থেকেই পরিবারের নানান জনের জন্য নানান সাইজ নাগরা কিনতে শুরু করেছেন। এরপর যোধপুর, এমনকি জয়সলমীরের বাজারেও তিনি অক্ষুণ্ণ রেখেছেন নাগরা কেনার বহর। কাজেই তার নাগরার মোচকা কলেবরে ফুলে উঠেছে, আর এই নিয়েই ইউনিটের অনেকেই কিন্তু কানাঘুষো করছেন এবং খবরটা যথারীতি সত্যজিৎ রায়ের কানে গেল। সন্ধ্যাবেলায় নিজের ঘরে বসে ক্যামেরাম্যান সৌমেন্দু রায়ের সঙ্গে পরের দিনের হালদা রাজার যুদ্ধের সিন নিয়ে আলোচনা করছেন সত্যজিৎ, কীভাবে শুটিং করা হবে। সেই সময় বিখ্যাত টিনু আনন্দ ছিলেন এই আলোচনায়। এমন সময় রাজকুমার লাহিড়ী ঘরে ঢুকে প্রায় কাঁদো কাঁদো গলায় বলে উঠলেন, আমার একটা কমপ্লেন আছে। কমপ্লেন শব্দটা শুনে সত্যজিৎ রায় বললেন, বলুন কী কমপ্লেন? নাগরার ব্যাগটা না কিছুতেই খুঁজে পাচ্ছি না, আলবাত কেউ চুরি করেছে। তাঁর কথা শুনে সৌমেন্দু বললেন, ওটা তো আর ব্যাগ নয়, বস্তা। এক বস্তা জুতো কে চুরি করবে? আমসি মুখে লাহিড়ীবাবু দাঁড়িয়ে আছেন দেখে সত্যজিৎ বলে উঠলেন, চলুন খোঁজ নিয়ে দেখি। বাকিদের প্রশ্ন করে কিছুই জানা যায় না, তাই সত্যজিৎ রায় রেগে গিয়ে ধরলেন যত দোষ নন্দঘোষ সেই কামুকে। কথাটা শোনার পরই তার সন্দেহ হয়ে গিয়েছিল কামুর দিকে। তার প্রশ্নের মুখে একটু নাজেহাল হয়ে কামু বললেন, কে বলেছে নাগরা চুরি হয়েছে? সব জুতো ওর ঘরেই আছে, আসুন দেখাচ্ছি। এবার ঘরে গিয়ে সত্যজিৎ রায় দেখলেন লাহিড়ী মহাশয়ের বিছানার ঠিক ওপরে সিলিং থেকে, মানে যেখানে ফ্যান লাগানো হয় আর কি, ঝাড় লণ্ঠনের মতো ঝুলছে নাগরার বস্তা। জিনিসটা এতটাই ওপরে যে চট করে চোখ পড়ার কথা নয়। সত্যজিৎ রায় অবাক হয়ে বললেন, আরে জুতো ওইখানে? সরল অপরাধীর মতো মুখ করে কামু বললেন, মেঝেতে অনেক জায়গা নিচ্ছিল বলে সিলিংয়ে তুলে রেখেছি। এরপরে পাশে দাঁড়ানো হতভম্ব লাহিড়ীবাবুর দিকে তাকিয়ে তিরস্কারের সুরে বললেন, আপনি এরকম চুলকিবাজ জানলে রাত্রিরে আপনাকে বিছানায় শুইয়ে আর ওই দড়ি কেটে দিতুম, তখন দেখতেন নাগরা ফলস কাকে বলে। যথারীতি পরের দিন আবার শুরু হলো জাগো বাঙালি। বেলা খানিকটা বাড়তেই রাজার ভাই এসে খবর দিলেন, হাজার উট নিয়ে হাজার উটওয়ালা হাজির। আগেই এসে গেছে 4 ট্রাক ভর্তি যুদ্ধের জিনিস। কামু, ভানু আর টিনু নানা দলকে তাদের জিনিস বুঝিয়ে দিয়ে বললেন, আব লোগ ইসসে পেহেন না। দুপুরের দিকে গিয়ে দেখা গেল কেউ কিচ্ছু পরেননি। কথা বলে জানা গেল এই পোশাক তাদের পছন্দ নয়, কারণ দলে কিছু হিন্দু কিছু মুসলিম, তারা সবাই এক রকমের পোশাক পরতে রাজি নন। একটা ব্যাটারি মাইক দিয়ে ওদের ভোকাল টনিক দিতে গিয়ে টিনু দেখলেন ব্যাটারি চলছে না। সকলেই যখন মাথায় হাত দিয়ে একেবারে বসে পড়েছেন, তখন কামু আর ভানু এগিয়ে এসে বললেন, দাদা, ছোট ছোট দলে ভেঙে ভেঙে ওদেরকে বোঝানো ছাড়া আর কোনো উপায় নেই। সত্যজিৎ তাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি হিন্দি বলতে পারবে?
কামু বললেন, হিন্দি কি বলতেই হবে? অন্য কোনোভাবে বুঝিয়ে দিলে চলবে না? সত্যজিৎ দেখলেন সূর্য পশ্চিমের দিকে ঢলে যেতে শুরু করেছে। যুদ্ধের শুটিং হওয়ার আগেই আলো কমে এলো। যথারীতি যুদ্ধের শুটিং শুরু করার আগেই আলো কমে এলো। ঠিক হলো বাকিটা পরের দিন হবে। আর সকাল হতে না হতেই বেশ কয়েক খাঁড়ি মিষ্টি এসে উপস্থিত। মিষ্টি মুখ দিয়েই যুদ্ধ শেষ হবে যে। টিনু কথাবার্তা চালিয়ে এসে বললেন, মানিকদা, ওরা মিষ্টি খেতে চাইছে না। সত্যজিৎ অবাক হয়ে বললেন, কেন? আসলে এদিকের লোকেরা বড় একটা মিষ্টি খায় না। তারপর কি হয়েছে জানেন? হিন্দুরা আলাদা হাঁড়ি চাইছে আর মুসলমানদের আলাদা। স্বগত উক্তিস্বরে সত্যজিৎ বললেন, আরে এটা মহাবিপদে পড়া গেল। অবশ্য কেউ খেতে না চাইলে তো আর জোর করে খাওয়ানো যায় না। সৌমেন্দু রায় বললেন, একটা কাজ করি মানিকদা, শটটা দূর থেকে নেওয়া যাক। ওরা ছুটে মিষ্টির দিকে গেলেই কাট করা যাবে। সত্যজিৎ বললেন, তা কী করে হয়? ক্ষুধার্ত সেনা যুদ্ধ ফেলে গোগ্রসে গিলছে, এটা না দেখালে কি চলে? একটু ভেবে সৌমেন্দু বললেন, তাহলে একটা কাজ করা যাক, সেনারা ছুটে মিষ্টির দিকে যাচ্ছে এমন একটা লং শট নিই, তারপর ক্লোজ আপ করে আমাদের কয়েকজন খাইয়ে অভিনেতাকে কাজে লাগিয়ে দেওয়া যাক। এই প্রস্তাব শুনে আনন্দে একেবারে নেচে উঠলেন সত্যজিৎ। চেঁচিয়ে বললেন, আরে কামুকে তাড়াতাড়ি সেনার পোশাক দাও। সৌমেন্দু বললেন, ওরা যখন গোগ্রাসে মিষ্টি খাবে তখন কয়েকজন তাদের পেছনে ছোটাছুটি করলেই ফ্রেমটা ভরে যাবে। মিনিট খানেক শট নেওয়ার পর সত্যজিৎ বললেন, কাট। সবাই থেমে গেল, কিন্তু থামলেন না শুধুমাত্র একা কামু মুখার্জি। তিনি উঠে দাঁড়ালেন হাঁড়ির অর্ধেক মিষ্টি পেটে চালান করে দিয়ে। বললেন, আর পারছি না। এমনটা যে হতে পারে আর.ডি. বনসলের মতো একেবারে ঘুঘু প্রডিউসারও স্বপ্নেও ভাবতে পারেননি। নইলে তিনি কিন্তু কোনোভাবেই পিছিয়ে যেতেন না ছবিতে টাকা ঢালবার ব্যাপারে। একটা ছোটদের রূপকথার গল্প সিনেমার পর্দায় কোনো আকর্ষণ তৈরি করতে পারবে না বলেই তার মধ্যে এই ধারণাটা বদ্ধ হয়ে গেছিল। আর সেই জন্যই তিনি তখন, যদি তিনি জানতেন যে ছবিটা পর্দায় এমন জাদু সৃষ্টি করবে যেটা কোনো বাংলা সিনেমার ভাগ্যে ঘটেনি, তাহলে সত্যজিৎ রায় রঙিন ছবি করতে পারতেন। কারণ 51 সপ্তাহ লাগাতার প্রেক্ষাগৃহ মাতিয়ে রেখে একটা যুগান্তকারী সাফল্য সৃষ্টি করেছিল এই ছবি। মাত্র 12 লাখ টাকা দিয়ে তৈরি ছবি 51 সপ্তাহের মধ্যেই 75 লাখ টাকা বক্স অফিসে ঢুকিয়ে দিয়েছিল। এই ছবিটার রেস চলতে চলতেই কামু পুলিশের গুপ্তচরের ভূমিকায় কাজ করলেন নিশাচর ছবিতে। তাঁর হাতের মুঠোয় সুযোগ এলো শম্ভু মিত্র, বিকাশ রায়ের মতো তা বড় অভিনেতাদের সঙ্গে কাজ করবার। শম্ভু মিত্রকে আগে মঞ্চে দেখেছেন কামু, কিন্তু কখনো তিনি ভাবতেই পারেননি যে তাঁদের সঙ্গে তিনি কাজ করবেন। এই সব বড় মানুষদের থেকে কত কিছু শেখা যায়। অভিনয়ের সুবিধার জন্য সংলাপের বড় বড় বাক্যকে কিভাবে ভেঙে নিতে হয় কামু শিখলেন এই ছবিতেই অভিনয় করতে করতে। টলিউডে পা রাখতে না রাখতেই যার পরিচয় রটে গিয়েছিল ইন্টালির গুন্ডা হিসাবে, ভাগ্যিস নিজের সহকারীকে ধমক দিয়ে সত্যজিৎ রায় বলেছিলেন, গুন্ডা হোক বা না হোক ওই লোকটিকেই আমার চাই। ধীরে ধীরে এই গুন্ডাই হয়ে উঠলেন যথার্থই একজন বহুমাত্রিক অভিনেতা। নিজের অদম্য চেষ্টা এবং সত্যজিৎ রায়ের একান্ত সাহচর্যে বাস্তব সমাজ থেকে ধীরে ধীরে মুছে গেল তার গুন্ডা পরিচয়। সিনেমার পর্দায় হয়ে উঠলেন দুষ্টু লোক, বাংলা ছবির একমাত্র কাল্ট ভিলেন। সত্যজিৎ আর কামু যেমন পরস্পরের মনকে স্পর্শ করতে পেরেছিলেন, ঠিক সেভাবেই আমার এই ভিডিওটা যদি তোমার মনকে ছুঁতে পারে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে তোমার মতামত দেবেই। কিন্তু বন্ধু, একটা কিছু করে দেখাও যাতে যে মুখেতেই চর্চা হোক যেন তোমার নামটাই আগে আসে। সবার আগে তুমি ভালো থেকো বন্ধু। টাটা।